নমস্কার বন্ধুরা, আদাব। আজকে আমি এলাম লাইভে, আর সঙ্গে আছেন স্বনামধন্য মানিক ফকির, যিনি আইপ্যাককে বলেই দিয়েছিলেন যে যেভাবে এসআইআর করা হয়েছে তাতে কিন্তু তৃণমূল সরকার গোহারান হারবে, এবং সত্যি সেটাই হলো। এই জন্য অনেকেই, এবং ওনার যে কথা ছিল সিএ নিয়ে, এনআরসি নিয়ে, সব কিছুই যে বেদবাক্যের মতো মিলে গেছে। বহু মানুষ যারা এলটিভি অ্যাপ্লাই না করেই সিএতে অ্যাপ্লাই করেছে তারা পুরো ফেসে গেছে আজকে। এই জন্য অনেকেই বলে যে মানিকদা যা বলে সেটাই নাকি বেদবাক্য মতো যে মিলে যায়। তো আজকে মানিকদাকে যেটা জিজ্ঞাসা করব সেটা হলো, এই যে অন্নপূর্ণা ভাণ্ডার, এই যে আগে ছিল, আগের সরকার দিত কিনা লক্ষ্মী ভাণ্ডার, এই সরকার মানে যে ১,৫০০কে প্রায় ৩,০০০ করে এখন দিতে চলেছে অন্নপূর্ণা ভাণ্ডার। কিন্তু সেটা দেওয়ার আগে একটা ১২ পাতার ফর্ম নাকি ভরতে হচ্ছে, এবং এইটা যারা কিনা এই অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়ার কথা তারা অধিকাংশ অত্যন্ত দরিদ্র মানুষ, অনেকেই খুব বেশি দূর পড়াশোনা করেনি। ফলে ১২ পাতার ফর্ম দেখে অনেকেই কিন্তু চমকে গেছে। তারা অনেকেই ভাবছে কি করি, তাহলে বোধহয় আমরা ফর্মটা ফিল আপ করতেও পারবো না, এবং বোধহয় শেষ অবধি আমরা কিছু পাবো না। তো এই প্রসঙ্গে আপনার কি মনে হয়, এই মানুষগুলোর কি করা উচিত এখন? দেখুন, এই সরকারটা তো অনেকটা কম্পিটিশন করে হওয়ার মতো। যেহেতু ওরা ১,৫০০ দিচ্ছে, তাহলে আমরা ৩,০০০ দেবো। এই যে প্রতিটি বিষয়ে কম্পিটিশন, এই কম্পিটিশন থেকে মানুষের কতটা উপকার হয়, মানুষ মনে করছে এই কম্পিটিশনের ফাঁকে পড়ে আমি কতটা গুছিয়ে নিতে পারি, এটা মানুষের একটা টেন্ডেন্সি। কিন্তু পরবর্তী সময় যখন এই লক্ষ্মীর ভাণ্ডার ১লা জুন থেকে স্টার্ট, অন্নপূর্ণা ভাণ্ডার ১লা জুন থেকে স্টার্ট হবে, মানুষ একটা স্বপ্নের মধ্যে ছিল যে আমি মাসে মাসে ৩,০০০ টাকা পাবো। ৩,০০০ টাকাটা পেলে আমার অনেক মানুষ আছেন যারা বৃদ্ধ বৃদ্ধা পরিবারের টাকাটা আসে, তাদের ওষুধ কেনা, বাড়ির বউরা, স্বামীরা হাতে পয়সা দেয় না, সেই পয়সাগুলো কোনো কাজে লাগে, নানা রকম কাজে লাগতে পারে। তাতে যদি ১,৫০০টা ৩,০০০ হয় তাহলে মন্দ নয়। এটা কিন্তু লোভ বলে না। মানুষ লোভে লটের টিকিট কাটে, এটা কিন্তু লোভ না। মানুষ লাভ করতে চেয়েছে, লোভ নয়, লাভ। যদি আমার যদি ৩,০০০ থেকে আমি ১,৫০০ থেকে ৩,০০০ এক্সট্রা ইনকাম এক্সট্রা হয়, তাহলে আমার একটু সংসারটা সুবিধা হবে। কিন্তু এই যে আমাদের মাননীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী, আমি নামটা বারবার ভুলে যাই, ভদ্রমহিলা খুব সুন্দর কথা বলেন, উনি যেটা বললেন লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে, আলটিমেট যেটা ঘটলো সেটা একটা বিভৎসতা এবং ভয়ে আতঙ্কে মানুষ একত্রিত, মানে সাংঘাতিক অবস্থা। এবং বিজেপি পন্থী যারা বিজেপিকে ভোট দিয়েছিল তারাও কিন্তু একত্রিত হচ্ছেন, তারাও কিন্তু অত্যন্ত ক্ষুব্ধ। এবং সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যাচ্ছে মেয়েরা নানা রকমভাবে মিম তৈরি করছে, যেটার মধ্যে দিয়ে এটাকে ব্যঙ্গ করা হচ্ছে, যে আলটিমেট বক্তব্যটা হচ্ছে কেউ পাবে না, সব মিথ্যা পালা, কেউ আবেদন করিস না, তোর বাড়িঘর নিয়ে নেবে, তোর ব্যাংকের টাকা পয়সা নিয়ে নেবে ইত্যাদি। এই জায়গা থেকে আমি একজন সমাজকর্মী হিসাবে আমার বলার যেটা বিষয় সেটা হলো, দেখুন, এটা ২০২৬ সাল, এটা অস্বীকার করার কোনো কারণ নেই। তথাকথিত হিন্দু রাষ্ট্র, ভারত সরকারের নীতিগত সিদ্ধান্ত, আদর্শগত সিদ্ধান্ত যে ভারতের যারা নাগরিক, সেই নাগরিকরাই একমাত্র থাকতে পাবে, ফেসিলিটিস পাবে। যারা নাগরিক নয় তারা ভারত থেকে বাইরে যাবে। এটা আমাদের কাছে কষ্টদায়ক, অমানবিক, অনৈতিক। কারণ ভারতের প্রতি দেশভাগের বলি হওয়া ছিন্নমূল মানুষের অধিকার আছে, এটা আলাদা প্রশ্ন। কিন্তু রাষ্ট্র তো আইনে চলে, সেই আইন পরিবর্তন করার জন্য জনগণের আন্দোলন করা উচিত, যেটা জনগণ করেনি। ফলত যে আইন হয়ে আছে সেই আইনে যে ভারতীয় নয় তার ক্ষেত্রে এই সুযোগ সুবিধা থাকার কথা নয়। কোনটুকু থাকার কথা, আন্তর্জাতিক আইনে শরণার্থীদের, যদি সে শরণার্থী হতে পারে, বা কনস্টিটিউশনের কিছু কিছু ধারা, অনুচ্ছেদ আছে যাতে ইলিগাল মাইগ্রেন্ট হলেও তাকে কিন্তু তাকে কিছু পরিষেবা দেওয়া হয় মানুষ হিসাবে, সেইটুকু যৎ সামান্য, সেটা বাদে বাকি জনকে যারা বাংলাদেশ পাকিস্তান থেকে এসছে তাদের দেবো না। এটা হলো মূল গল্প।
তো এই ফর্মটা 12 পাতাটা না 22 পাতা না 1200 পাতাটা ফ্যাক্টর নয়, কারণ 3000 টাকাটা কম নয়। মানে একজনের 3000 টাকা, যখন 1 কোটি লোকের 3000 টাকা হবে, 3000 কোটি টাকা। 3000 কোটি, 3 টাকা হলে 3000 কোটি টাকা ও হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সরি। তাহলে কত কত কোটি টাকা, সেটা তো আমাদের সরকারেরই যাবে, মানে জনগণেরই যাচ্ছে অসংখ্য টাকা। তাহলে সেই টাকাটার জন্য 12 পাতাটা ফ্যাক্টর নয়। কারণ এই যে আবেদনগুলো ফিল আপ করে, এই ফিল আপটা বেশিটাই সাইবার ক্যাফেরা করে দেয়, বেশিটাই লেখাপড়া জানা লোকেরা করে দেয়। এখন সেখানে বিষয়টা হলো এটার মধ্যে মারাত্মক কি কি আছে, ক্ষতিকারক কি কি আছে। আমাকে আজকে সারাদিনে 3 জন মতো ফোন করেছিলেন মুসলিম পরিবার থেকে, মায়েরা বোনেরা, তাদেরকে আমি বুঝিয়েছিলাম যে দেখুন এখানে যেটা আছে সেটা হলো এটা একটা এনআরসি, অর্থাৎ এটার মধ্যে দিয়ে ইল্লিগাল মাইগ্রেন্টদের ধরার একটা চেষ্টা। এবার ইল্লিগাল মাইগ্রেন্টদের ধরার জন্য কোন পাতাটা, ওই যে সিএতে আবেদন করেছে কিনা, সার্টিফিকেট পেয়েছে কিনা। সিএতে যখন এই টাকাটার আশায় কেউ যখন সিএতে আবেদন করবে, তখন তাকে লিখতে হবে কত সালে কোন রাস্তা দিয়ে অবৈধ পথে ভারতবর্ষে ঢুকেছিল সে, এবং তার সঙ্গে সঙ্গে কে ছিল, ফলে তা চিহ্নিত হয়ে গেল। সিএ যারা সার্টিফিকেট পেয়েছে তাতে লেখা থাকছে যে সার্টিফিকেট হোল্ডারের বাবা মা বাংলাদেশি, তার স্ত্রী বা স্বামী বাংলাদেশি, তার মানে তাদের পরিবারের পুরো ফ্যামিলি ট্রি ধ্বংস হয়ে গেল। এটা ধরার একটা কৌশল। দ্বিতীয়ত, অবৈধ অনুপ্রবেশকারীদের, এর মানে না, একটু দাঁড়াও মানিকদা, তার মানে তুমি বলতে চাইছো যে এই যে অন্নপূর্ণা ভান্ডারের ফর্মটা হলো কে বাংলাদেশি আর পরিবার বাংলাদেশ থেকে এসছে সেটা ধরার একটা কৌশল। এটা একটা কৌশল। এক, দেখুন রাষ্ট্র যদি মনে করে, রাষ্ট্র মনে করছে আমার বাড়িতে চোর ঢুকেছে, সে রাষ্ট্র সেই চোরটাকে হাত চালিয়ে ধরবে নাকি ঘটি চালিয়ে ধরবে নাকি রাজ্যকে ধরবে নাকি জলপোড়া দিয়ে ধরবে, সেটা রাষ্ট্র বলবে আমার বিষয়। ঠিক। জনগণ বলবে হ্যাঁ ঠিকই তো, রাষ্ট্রকে দায়িত্ব দিয়েছি, রাষ্ট্র সেটা করছে, মানে সরকারকে দায়িত্ব দিয়েছি, সরকার সেটা করছে। আমরা মানবিক জায়গা থেকে মানুষের মানবতার কথা বলি, মানুষকে বাঁচানোর চেষ্টা করি, যেটা আগের সরকারের ক্ষেত্রে আমরা দেখেছিলাম। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এক্স বন্দ্যোপাধ্যায়, তিনি রাষ্ট্রের আইন কানুনকে বুড়ো আঙুল দেখিয়ে অনেক সময়, যেহেতু অন্য একটি রাজনৈতিক দল তাই তার অনেকটা ক্ষমতা ছিল, ফলে অনেক আইন বিরুদ্ধ কাজ, অথচ মানবতার কাজ তিনি একটা ছাতার মতো ধরেছিলেন। সে হকার হোক, সে নেপালি কোনো দারোয়ান বন্ধু হোক, সে উদ্বাস্তু হোক, সে হিন্দু হোক, সে মুসলমান হোক, সে ভিখারি হোক। একটা প্রজেক্ট ছিল সহায় নাম, সেটা হলো গ্রামের দিকে যারা অথর্ব, যারা ভিক্ষা করতে আর পারেন, ভিক্ষা করেন না, অথচ বৃদ্ধ বৃদ্ধা, তাদের বাড়িতে খাবারটা পৌঁছে দেওয়া। আইসিডিএস এর মেয়েরা বাচ্চাদের স্কুলের যে খাবারটা, মিড ডে মিল, সে খাবারের কিছুটা তাদেরকে খাবার, এগুলো মানবিক প্রজেক্ট। সেই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা মানবিক মানুষ হিসাবে আমরা বলতে পারি বিশ্বের অন্যতম। কিন্তু তিনি রাষ্ট্রপ্রধান হিসাবে কতটা, রাষ্ট্র মানেই তো ভয়ঙ্কর, রাষ্ট্র কখনো মানবিক হয় নাকি? রাষ্ট্র মানবিক হবে না। তো ফলত তার রাষ্ট্র যদি মানবিক হয়, তাহলে শান্তি প্রতিষ্ঠা করার জন্য সিআরপিএফ আসছে কেন? স্ট্যান্ডগান নিয়ে মিলিটারি ফোর্স চলে আসছে, কাশ্মীরে যাচ্ছে, আমাদের এখানে আসছে, সব শান্তি বজায় করতে। শান্তির সঙ্গে স্ট্যান্ডগানের কোনো সম্পর্ক নেই। তাহলে কথাটা হচ্ছে, অবৈধ অনুপ্রবেশকারী যখনই হবে তখনই তার ভারতবর্ষে জমি জায়গা কেনা বেচার অধিকার নেই। ফলত এই লক্ষ্মীর ভাণ্ডারের মধ্যে দিয়ে, অন্নপূর্ণার ভাণ্ডারের মধ্যে এমন কিছু প্রশ্নমালা আছে, সেখানে জমির ডিটেলসটা নিয়ে নিচ্ছে। তাহলে ইল্লিগাল মাইগ্রেন্টের কতটা জমি আছে এটা জেনে নিচ্ছে, এই জমিটা ভারত সরকার নিয়ে নেবে, মানে আইনত, তাই তো? ফলে বা তার ব্যাংকের মধ্যে, ব্যাংকের টাকা ওরকম আসে কিনা, বাইরে থেকে আসছে কিনা টাকা, ভারতের বাইরে থেকে আসছে কিনা ইত্যাদি, এটা একটা কৌশল। কিন্তু যে ভারতীয় হোক, তার নাম ডিলিট করেছে, এই ভ্যানিশ কুমার ডিলিট করেছে, ভোটে বিজেপির হয়ে কাজ করে ডিলিট করে মানুষগুলোকে শেষ করেছে।
আমি বলছি পৃথিবীর কারো বাপের ক্ষমতা নেই যারা প্রকৃত নাগরিক তাদেরকে বেনাগরিক করে। সেটা আমরা আছি লড়াই করে যেমন করে হোক তাদের বাঁচাবই, যদি তারা কনস্টিটিউশন অনুযায়ী বা নাগরিকত্ব আইন অনুযায়ী নাগরিক হন। যারা ডিলিট হয়েছে তাদের বেশিরভাগ জনই হচ্ছে সংবিধানের 5 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী নাগরিক। ফলে তাদেরকে যে লাইনে দাঁড় করিয়েছে এটা অপরাধ। তারা ভারতের সম্মানীয় নাগরিক, প্রথম নাগরিক তারা। ফলে পৃথিবী যতদিন থাকবে, মানে এই সংবিধান যতদিন থাকবে, তারা নাগরিক। তাহলে নাগরিক যারা গরিব মানুষ, সেই গরিব মানুষ অবশ্যই তাকে আবেদন করতে হবে, করুক। কারণ ওই 3,000 টাকাটা সেই বাচ্চাদের জন্য, বুড়ো বুড়ির জন্য কাজে লাগবে। এমনকি যদি এইখানে সে আবেদন না করে, বারবার যেটা বলছেন সরকার, যে অন্যান্য প্রজেক্টগুলো নাও পেতে পারে। অনেক রকম প্রজেক্ট আছে, একটা সংসার চলতে অনেক কিছু লাগে, বাচ্চার লাগে, বড়ুর লাগে, যুবকের লাগে, যুবতীর লাগে, বৃদ্ধর লাগে, লাগে তো। তাহলে দেখা যাবে যে সরকার কিন্তু সেগুলোকে বাতিল করে দেবে। আর একটা জিনিস আমি বলছি, যে গরিব মানুষদের, ধরুন গরিব মানুষের ফ্যামিলিতে 4 জন, 4 জনের বেশিরভাগ হলো জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট। তো জিরো ব্যালেন্সের অ্যাকাউন্টে 1,000 2,000 টাকা থাকলো, সেই অ্যাকাউন্ট নাম্বারটাকে জানলো না জানলো তা দিয়ে কি এসে যায়? আমার অ্যাকাউন্ট জানুক না লোকে, আমি লিখে দেবো এটা আমার অ্যাকাউন্ট সোশ্যাল মিডিয়ায়, কিচ্ছু হবে না। এটা বড় লোকদের জন্য, যারা জালি করে করবে। অনেক লোক দেখেছি তৃণমূলের আমলে, আমি কাটোয়াতে দেখেছি, অনেক বড় তার কাপড়ের দোকান, তার কাটোয়া স্টেশন বাজারের থেকে জায়গাটার নাম কি হলো, ওই দোকানটার নাম ভুলে গেলাম। 46 জনের বেশি স্টাফ আছে, সবাই কাজ করে। আবার ও কিন্তু সবচেয়ে কম পয়সায় রেশনের ইয়েটা পায়, রেশনের চাল পায়। কিন্তু যেটা সবচেয়ে গরিব মানুষ সেটা করে, সেইটা নিয়ে সে আবার চালটা নিয়ে কুকুরকে খাওয়ায়। আমি প্রতিবাদ করেছিলাম, তখন আমারই জানাশোনা দাদা বন্ধু ভাই, সে খাদ্যমন্ত্রী ছিল, আমি বালুর কথা বলছি, জ্যোতিপ্রিয়। ফলে এই সরকার যদি মনে করে যে জালি পয়সাওয়ালা লোকেরা এইভাবে অনুদানের টাকা নিয়ে কুকুরকে খাওয়াবো, তাদের তো বলতেই পারে। তাহলে এই যে বাড়ির 4টে লোক, মোট কথা যাদের পাওয়ার কথা তারা গরিব মানুষ, তো তাদের অন্ধের কিবা রাত কিবা দিন, তাদের অ্যাকাউন্ট নম্বর কে নিল না নিল কি এসে যায়? তাদের আধার কার্ড নাম্বার, ভোটার কার্ড নাম্বার সরকারের কাছে গেলে কি এসে যায়? কারণ সে তো সিম তুলতে যাচ্ছে যখন, বা অন্যান্য বিভিন্ন কাজের সময় তো আধার কার্ড চলে যাচ্ছে, তো আধার নাম্বার তো অনেকে পেয়ে যাচ্ছে। ফলে এটা একটা প্রচার, আতঙ্কটা ছড়িয়ে গেছে। ফলে আমি বলবো, যারা গরিব, যারা সত্যি খুব কষ্টের মধ্যে আছেন, পাকা 3টে বাড়ি কাদের থাকে, একটু অবস্থাপন্ন মানুষের থাকে, নিম্ন মধ্যবিত্ত হতে পারে, মধ্যবিত্ত হতে পারে, তাহলে সে কেন অন্নপূর্ণা যোজনায় আসবে? তার জন্য অন্য যোজনা থাকতে পারে, তাই তো? তাহলে এই বিষয় 3,000 টাকাটা কম নয়, 3,000 ইন্টু 1 কোটি, আরে বাপরে বাপ, একটা রাষ্ট্র একটা রাষ্ট্র হয়ে যেতে পারে, যা টাকা, ছোট্ট একটা দ্বীপ রাষ্ট্র হয়ে যেতে পারে। তাহলে আমি বলবো যে যারা এপারের লোক, মানে স্বাধীনতার আগে থেকে এপারে বাস করছে, বা স্বাধীনতার পরে আমাদের উদ্বাস্তু পরিবার, তার কাগজপত্র আছে, বর্ডার স্লিপ, তারপরে কি বলে ওটাকে, শরণার্থী সার্টিফিকেট, তারা করতে পারেন। কারণ তাদের এলটিভি যদি তারা নেয়, আগে যদি আশ্রয় চায় সরকারের কাছে, তাহলে তারা সিএতে নাগরিকত্ব পেতে পারে। ডাইরেক্ট সিএতে আবেদন করলে ধরা পড়বে, তাহলে সে এলটিভি পেতে পারে। এই মানুষগুলো যারা যারা ইয়ে নিয়ে এসছে, মানে ধরুন বর্ডার পেরিয়ে এসছে, ফর্ম সেই সময় ছিল ফর্ম 19 নম্বর ফর্ম ফিল আপ করে বৈধ হয়েছে, বা যারা ফর্ম 5 নিয়ে সিটিজেনশিপ পেয়েছে, অনেক গরিব মানুষও পেয়েছে সেই সময়, তথাকথিত নিম্নবর্ণের মানুষ পেয়েছে, বা যারা
যাদের ধরুন শরণার্থী সার্টিফিকেট আছে, এই রকম মানুষের সংখ্যা অসংখ্য। এই অসংখ্য মানুষ তারা কিন্তু সিএর আবেদনের আগে যদি তারা একটা আশ্রয় চেয়ে আবেদন করে দেয় কেন্দ্রীয় সরকারকে, তাহলে তারা বৈধ হয়ে গেলেন। যেদিন আবেদন করবে সেদিন বৈধ, তারপরে যখন পাবে তারপর নেই সিএতে আবেদন করবে, মানে যেদিন বৈধ হবে তার 5 বছর পর। তাহলে কি হবে, তারা এই লক্ষ্মীর ভান্ডার পাওয়ার যোগ্য পেতে পারে। আর আমার এপারের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পার্সি যারা দরিদ্র মানুষ, তারা করবেন, যেভাবেই হোক করবেন, মানে কোনো ভয় পাবেন না। বরং না করলে ভয়, সন্দেহ জাগবে। আমাকে একজন বললো আইসিডিএস কিন্তু আরেকটা ব্যাপার, এটা কি ঘটনা যে যদি কেউ বলে আমার একটা বাড়ি আছে, তাহলেই কি সে বাতিল হয়ে যাবে প্রকল্প থেকে? দেখুন, একটা বাড়ি তো অনেক কষ্ট করে কেউ কিনতেই পারে না, সেটাতে বাতিল হবে কি হবে না, ওদেরকে ক্রাইটেরিয়া সেটা আমি জানি না, কি চাইছে সেটা আমার সাবজেক্ট না। আমাকে আজকে একজন বলল, অঙ্গনওয়াড়ির একটি মহিলা ফোন করে বলছে, না, অঙ্গনওয়াড়ি থেকে এক মহিলা একজনের কাছে গিয়ে বলছে যে তোমরা যদি লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন না করো তাহলে মুচলেখা দিতে হবে। আরো ভয় পেয়ে গেছে, মুচলেখা মানে আমি নেবো না। তার মানে সরকার এতটা সিরিয়াস হচ্ছে, মানে আরো সিরিয়াস হয়ে খতম করে দেবে, মানে তাকে কষ্ট দেবে। সে যদি আবেদন না করে তাহলে সন্দেহ করবে, তাহলে কেন আবেদন করছে না, হ্যাঁ, তাহলে অন্যান্য প্রজেক্টের ক্ষেত্রে দেবো না। তাই আমি আপনাদেরকে বলবো যে যারা দেশান্তরিত ছিন্নমূল মানুষ, যাদের কাছে এই কাগজগুলো আছে, বর্ডার স্লিপ, যাদের কাছে ফর্ম 5-এর নাগরিকত্ব বা সিএর নাগরিকত্ব বা শরণার্থী সার্টিফিকেট, তারা অবশ্যই করুন, অবশ্যই করুন, কোনো অসুবিধা নেই, কারণ আপনারা এলটিভি পেয়ে যাবেন। আর যারা এপারের মানুষ, হতে পারে মুসলমান, হতে পারে হিন্দু, অবশ্যই তারা করবেন, অবশ্যই তারা করবেন। গরিব মানুষ করবেন। এই যে টাকাটা, এই টাকাটা কিন্তু রাষ্ট্রের বাবার নয়, এই টাকাটা জনগণের টাকা, জনগণের অধিকার। এটা কেউ দয়া করে দিচ্ছে না। আমরা যখন মাস্টারমশাইদের বা সরকারি চাকুরিদের দিয়ে শুনি, সেটা খুব সম্মানীয় লাগে, তাই তো? আর যখন এই ছোট ছোট প্রকল্পগুলো 2000-1500 গুলো, সেগুলো শুনতে খুব লজ্জা লাগে না। কিন্তু এবার আমি এখানে একটা কথা বলি, আমার যেটা মনে হয় সমগ্র বিশ্ব জুড়েই কিন্তু এই প্রবণতাটা বৃদ্ধি পাচ্ছে যে সামাজিক অধিকার দেওয়ার বিষয়টা সমগ্র বিশ্ব জুড়ে। এমনকি বহু ক্ষেত্রে যেগুলোকে আমরা কিনা যে দক্ষিণপন্থী সরকার বলি, যেমন ধরা যাক ব্রাজিলের বোলসোনারো সরকার, সেও কিন্তু এই ধরনের সামাজিক প্রোগ্রাম কন্টিনিউ করেছে। আমি এক্ষেত্রে বলে রাখি, এর একটা বড় কারণ হলো অটোমেশন। এত বেশি পরিমাণে হলো গিয়ে স্বয়ংক্রিয়তা এসছে যে শিল্পে এবং অফিসে, যে এত বেশি পরিমাণে অটোমেটেড কাজ হয়ে গেছে যে চাকরি তৈরি, অর্থাৎ যে পরিমাণে উৎপাদন তৈরি হচ্ছে সে পরিমাণে কিন্তু চাকরি তৈরি হচ্ছে না। এবার চাকরি তৈরি হচ্ছে না বলে মানুষ স্যালারি বা অথবা কিনা মজুরি হিসেবে আয়টা পাচ্ছে না, এবং সে যেহেতু আয়টা পাচ্ছে না, সে কিন্তু উৎপাদিত পণ্যটা কিনতে পারছে না। এই জন্য কিন্তু সরকার অনেক ক্ষেত্রে এরকম সামাজিক অধিকারের থ্রু দিয়েও টাকা দেওয়ার চেষ্টা করে, যাতে কিনা উৎপাদিত যে পণ্যটা, অর্থাৎ কিনা যে যন্ত্র যেটা উৎপাদন করছে, খুব মানে হয়তো একটা মানুষকে দিয়ে, কিন্তু উৎপাদনটা করছে হয়তো যে 10টা মানুষের জন্য, এই এক্সট্রা 9টা মানুষও যাতে উৎপাদনটা কিনতে পারে, সেই জন্যও কিন্তু এই টাকাটা দেওয়া হচ্ছে। আমি খুব ইদানিং যে চীনের কথা বলি, চীন কিন্তু এ ধরনের টাকা দেওয়ার বিপক্ষে ছিল বহুদিন, কিন্তু রিসেন্টলি তারা যে কটা ব্যবস্থা করেছে তার মধ্যে কিন্তু দেখা যাচ্ছে, একটা হলো প্রথম 1 থেকে 3 বছরের মধ্যে যারা শিশু আছে তাদের নামে অ্যাকাউন্ট করে সরাসরি তাদেরকে টাকা দেওয়া, মানে তাদের মানে ওই শিশুদের অ্যাকাউন্টে টাকা দেওয়া, যেটা কিনা তার মা বাবা খরচ করবে। একইভাবে বলা যায় যে হলো তারা কিনা হলো গিয়ে যেটা ব্যবস্থা করে সেটা হলো কুপন দেওয়া, অর্থাৎ যে 3 দিনের মধ্যে তাদেরকে কোনো একটা কিনা যে রেস্টুরেন্টে গিয়ে খেতে হবে, অথবা কোনো একটা থিয়েটারে গিয়ে সিনেমা দেখতে হবে, নাটক দেখতে হবে, চিড়িয়াখানায় যেতে পারে, এই ধরনের। তো
এই জিনিসটা কিন্তু সমগ্র দুনিয়া জুড়ে বাড়ছে। আমাদের পাশের দেশ বাংলাদেশেও কিন্তু আরেক জিয়া ফ্যামিলি কার্ড বলে একটা কার্ড করেছে, ওতেও কিন্তু এই একই জিনিস আমরা দেখতে পাচ্ছি যে হাতে হাতে টাকা দেওয়া। তো এটা কিন্তু এই যে স্বয়ংক্রিয়তার জন্য, অটোমেশনের জন্য একদিকে সাপ্লাই বেড়ে যাচ্ছে, কিন্তু চাহিদা নির্মাণ করতেও এটা কিন্তু হচ্ছে। এবং এটা কিন্তু আমাদের যে ওয়েস্ট বেঙ্গলে মমতা ব্যানার্জি দিত বলে বহু মানুষ এ ধরনের ভিক্ষে টিক্ষে বলতো, কিন্তু এটা কিন্তু সমগ্র দুনিয়ারই চিত্র। এটা এরকমও না যে এটা শুধুমাত্র এখানে হয়েছে। হ্যাঁ, ঠিক। নমস্কার, তাহলে এখানেই আচ্ছা, তাহলে এখানেই আজকে আমরা আমাদের কথা শেষ করছি। আমরা পরবর্তী আরেকটা অনুষ্ঠান নিয়ে আসবো, সেটা হলো হকার নিয়ে। অজস্র ধন্যবাদ।